হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আজকে আমি তোমাদের জন্য এসটিজিটির ইংলিশ লিটারেচার থেকে ফার্স্ট যে প্রোজটা রয়েছে, যে কবিতাটা রয়েছে, সেই কবিতাটা নিয়ে এসেছি। আজকে ক্লাসে সেই কবিতাটা আমরা লাইন বাই লাইন আমরা জিনিসটা বুঝবো, তার যে সামারিটা কি সেটা আমরা দেখব, পুরো কবিতার কি মিনিং রয়েছে সেই মিনিংটা আমরা দেখব, তারপর আমরা এমসিকিউস প্র্যাকটিস করে নেব। খুবই ইম্পর্টেন্ট ক্লাস, এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু অবশ্যই আসে, আর তোমাদেরকে কিন্তু পুরো কবিতাটার মিনিংটা বুঝতে লাগবে, তবেই কিন্তু তোমরা দেখবে তোমরা অনেকটা কিছু আনসার করতে পারছো। এখন ক্লাসটা তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবে, আর লাস্টে যখন আমরা এমসিকিউস প্র্যাকটিস করব তোমরা দেখবে তোমরা নিজেরাই আনসার করতে পারছো কিনা। যদি আনসার করতে পারো তাহলে ভাববে যে তোমরা যে এই কবিতাটা দেখলে, এটা যে তোমরা বুঝলে, সেটা তোমাদের সাকসেস হয়েছে। আর যদি দেখো যে তোমরা আনসার করতে পারছো না, তাহলে সেটা আবার দেখো, রিপিটে দেখো, যত বেশি দেখবে তোমাদেরই ভালো হবে। তারপর দেখবে তোমরা যখন পুরো কবিতাটা একদম ক্লিয়ার হয়ে যাবে, যে কোনো কোশ্চেন আসলে তোমরা ইজিলি আনসারটা করতে পারবে। তো আজকে আমি তোমাদের করাবো এসটিজিটি সিলেবাসের প্রথম যে কবিতাটা রয়েছে, লাভ লিস্ট অফ ট্রিজ, সেই কবিতাটা করাবো। খুবই সুন্দর একটা কবিতা, নেচার নিয়ে একটা কবিতা লেখা হয়েছে। কবিতাটা খুবই সুন্দর, ইন্টারেস্টিং, আর ছোট্ট একটা পয়েন্ট, বাট খুব ইম্পর্টেন্ট। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এখন তাহলে আজকের ক্লাসটা আমি শুরু করছি এসটিজিটি প্রোজ থেকে, ক্লাস নাম্বার 1। ওকে, সো আজকের যে পয়েন্টটা কি, লাভ লিস্ট অফ ট্রিজ, রিটেন বাই A.E. হজম্যান। ওকে, A.E. হজম্যান একটা কবিতা, একটা পয়েন্ট লিখেছে, সেই পয়েন্টটার নাম হলো লাভ লিস্ট অফ ট্রিজ। এখানে কিন্তু একটা ট্রিকে, একটা গাছকে কেন্দ্র করে প্রকৃতির যে সৌন্দর্য সেটা বোঝানো হয়েছে। এখানে কিন্তু শুধু একটা পার্টিকুলার গাছের সৌন্দর্য বোঝায়নি, মানে গাছটাকে কেন্দ্র করে পুরো যে প্রকৃতির যে সৌন্দর্যটা, সেই সৌন্দর্যটা বুঝিয়েছে। এই কবিতার মধ্যে কবি প্রথমেই তার যে কি দেখেছে, তার যে সৌন্দর্যটা সেটা বর্ণনা করেছে। তারপর তিনি তার যে নিজের যে বয়সটা রয়েছে, নিজের সেই বয়সটা নিয়ে, নিজেকে নিয়ে তিনি বর্ণনা করেছে। তো এই পুরো বিষয়টা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো এখানে আমরা লাইন বাই লাইন জিনিসটা দেখে নেব। তো প্রথমে কি রয়েছে দেখো, এটা হলো ফার্স্ট স্টেঞ্জার। ফার্স্ট স্টেঞ্জার, 3টা স্টেঞ্জারে রয়েছে, প্রতিটা স্টেঞ্জের মধ্যে 4টা করে লাইন রয়েছে। প্রথম স্টেঞ্জারটা কি রয়েছে দেখো, লাভ লিস্ট অফ ট্রিজ দ্য চেরি নাও is hang with bloom along the bow। অর্থাৎ কি বলা হয়েছে, লাভ লিস্ট অফ ট্রিজ, খুব সুন্দর একটা গাছ, খুব সুন্দর একটা গাছ, আর সেই গাছটা হলো কি, চেরি গাছ। কি গাছ? চেরি গাছ। ধরো এখানে একটা পিকচার দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা চেরি গাছ। তো কবি বলছে, কবি কি বলছে, কবি বলছে খুব সুন্দর একটা গাছ, লাভ লিস্ট অফ ট্রিজ, খুব সুন্দর একটা গাছ, যেটা হলো চেরি গাছ। মানে এখন চেরি গাছটা তার কাছে খুবই সুন্দর লাগছে। ওকে, তো ওই যে চেরি গাছটা কি, ইজ হ্যাং উইথ ব্লুম অ্যালং দ্য বো। এখানে বো মানে বোঝানো হয়েছে গাছের যে ডালপালা রয়েছে, এই যে ঢালপালাগুলি রয়েছে, এগুলিকে বলা হয়েছে বো। তো বো মিন্স এই কবিতাতে কি বোঝানো হয়েছে, এখানে ঢালপালাগুলিকে বোঝানো হয়েছে। ব্লুম অ্যালং, এই যে ব্লুম বলতে এখানে যে চেরি ফুল রয়েছে, ফুলে ভরে রয়েছে, এই যে গাছটা দেখো এখানে ফুলে কিন্তু ভরে রয়েছে, এই ফুলগুলিকে, চেরি ফুলগুলিকে বলা হয়েছে কি, ব্লুম। ইজ হ্যাং মানে ঝুলে রয়েছে। অর্থাৎ তিনি বুঝিয়েছেন কি, সেকেন্ড লাইনে বুঝিয়েছেন যে এই যে গাছটা রয়েছে, এই গাছের ঢালপালাগুলোতে অনেকগুলি ফুল, মানে খুব সুন্দর করে ফুলগুলি ঝুলে আছে, ফুলগুলি ফুটে আছে, ফুলগুলি ঝুলে আছে। কোন গাছে? চেরি গাছে। অর্থাৎ আমি যদি 2টা লাইন দেখি, কি বোঝানো হয়েছে, কবি বলছে লাভ লিস্ট অফ ট্রিজ, খুব সুন্দর একটা গাছ, আর সেই গাছটা হলো কি, চেরি গাছ। আর এই চেরি গাছটাতে অনেকগুলি চেরি ফুল ফুটে আছে, সেগুলি তার যে চেরি গাছের মধ্যে ঢালপালার মধ্যে সেই ফুলগুলি ফুটে আছে, সেই ফুলগুলি ঝুলে আছে। তো এটা কিন্তু প্রথম 2 লাইনে কবি বলেছেন। তারপর কি বলেছেন, অ্যান্ড স্ট্যান্ডস অ্যাবাউট দ্য উডল্যান্ড রাইট ওয়ারিং হোয়াইট ফর ইস্টার ডাইট। অর্থাৎ কি বলেছে, অ্যান্ড স্ট্যান্ডস অ্যাবাউট উডল্যান্ড রাইড। উডল্যান্ড রাইড বলতে এখানে বোঝানো হয়েছে যে বন পথের রাস্তা, একটা জঙ্গলের রাস্তা। ধরো তোমরা একটা জঙ্গল দিয়ে যাচ্ছ, ওই জঙ্গল দিয়ে যাওয়ার পথে ধরো জঙ্গলটা রয়েছে, ধরো এটা হলো জঙ্গলটা, এই জঙ্গল দিয়ে তোমরা যাচ্ছ, এই জায়গা দিয়ে মানুষ যেতে যেতে এখানে একটা রাস্তা হয়ে গেছে। তো ওই যে জঙ্গল পথে যে রাস্তা, জঙ্গলের মাঝখানে যে রাস্তাটা, ওই রাস্তাটাকে বলা হয়েছে উডল্যান্ড রাইড। উডল্যান্ড রাইড, ওই জঙ্গলের পথ দিয়ে কবি কি করছেন, কবি হেঁটে যাচ্ছিলেন। হেঁটে যাওয়ার পথেই কিন্তু তিনি ওই সুন্দর গাছটা, ওই চেরি গাছটা তিনি দেখেছিলেন, যে চেরি গাছের মধ্যে খুব সুন্দরভাবে চেরি ফুলগুলি ঝুলে রয়েছিল, তিনি সেটা দেখেছিলেন। আর ওইটা দেখে মনে হচ্ছে, ওইটা দেখে কি মনে হচ্ছে, মানে এই চেরি ফুলের গাছটাকে দেখে মনে হচ্ছে ওয়ারিং হোয়াইট ফর ইস্টার ডাইট,
মানে সুন্দর করে যেরকম এখানে স্নো পড়ে আছে, স্নোগুলি কি হয়, বরফগুলি সাদা হয়ে থাকে, বরফগুলি সাদা হয়ে থাকে। যেরকম খ্রিস্টানরা যেরকম দেখবে হোয়াইট কালার গাউন পরে, হোয়াইট কালার সুন্দর সুন্দর ড্রেসগুলি পরে, তো এই গাছটাকেও দেখে মনে হচ্ছে হোয়াইট কালারের কোনো একটা ড্রেস পরে আছে। তো হোয়াইট কালার, খ্রিস্টানরা হোয়াইট কালার ড্রেস কখন পরে, যখন তাদের কোনো একটা হোলি ফেস্টিভ্যাল হয়। তো খ্রিস্টানদের একটা হোলি ফেস্টিভ্যাল, যে সেটাকে বলা হয় ইস্টার টাইড। তো ইস্টার টাইড বলতে কি বোঝায়, ইস্টার টাইড বলতে বোঝায় যে খ্রিস্টানদের একটা হোলি ফেস্টিভ্যাল, পবিত্র একটা উৎসব, পবিত্র একটা উৎসব বোঝায় যে ইস্টার টাইড। কাদের, খ্রিস্টানদের, অর্থাৎ খ্রিস্টানদের একটা হোলি ফেস্টিভ্যাল বা আমরা বলতে পবিত্র একটা উৎসবকে বলা হয় ইস্টার টাইড। তো ওই কবি বলছেন এই গাছটাকে দেখে মনে হচ্ছে সে যেন ওই পবিত্র উৎসবের জন্য সাদা কালারের একটা ড্রেস পরে আছে, সুন্দর সাদা কালারের একটা ড্রেস পরে আছে। অ্যাকচুয়ালি কি গাছটা সাদা কালার ড্রেস পরে আছে না, তিনি এটা মিন করছে। অর্থাৎ যেভাবে স্নো পড়ে আছে, যেভাবে বরফগুলো পড়ে আছে, দেখে মনে হচ্ছে গাছটা যেরকম সুন্দর সাদা কালারের একটা পোশাক পরে আছে, যেরকম সে নাকি উৎসবে যাবে, উৎসব করবে, সেরকম ভাবে সে রেডি হয়ে আছে, এটাই কিন্তু বোঝানো হয়েছে। অর্থাৎ আমি যদি সবটা দেখি, এই যে পুরো 4টা লাইন, অর্থাৎ ফার্স্ট স্ট্যাঞ্জাতে কি বোঝানো হয়েছে, ফার্স্ট স্ট্যাঞ্জাতে কবি বলছেন যে কি সুন্দর একটা গাছ, সুন্দর একটা গাছ, সেই গাছটা হলো চেরি গাছ। আর ওই যে এদের দেখো চেরি গাছটা, সুন্দর একটা গাছ, চেরি গাছ ধরো এটা অথর, ঠিক আছে, কবি কি দেখছে, একটা গাছ দেখেছে, গাছটার মধ্যে খুব সুন্দর একটা গাছ, যে গাছটা হলো চেরি গাছ। আর এই চেরি গাছের মধ্যে যে ঢালপালাগুলি রয়েছে, যে বোটা রয়েছে, এখানের মধ্যে অনেক ছোট ছোট চেরি ফুলগুলি ঝুলে আছে। যে চেরি ফুলগুলি দেখো, এগুলি ঝুলে আছে, পুরো গাছ একদম ভরে রয়েছে। তো এটা কি তিনি দেখেছেন, এটা কোথায় দেখেছেন, এটা কবি যখন জঙ্গলের একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, জঙ্গলের রাস্তার পাশেই, অর্থাৎ সেই রাস্তাটাকে বলা হয় উডল্যান্ড রাইড, সেই উডল্যান্ড রাইড দিয়ে যাওয়ার পথে, মানে জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার পথে তিনি দেখেছিল এই সুন্দর গাছটা দাঁড়িয়ে আছে। আর এই গাছটা দেখে মনে হচ্ছে এই গাছটার মধ্যে অনেক বরফ পড়ে আছে। তো সেটা দেখে মনে হচ্ছে সেটা, এই গাছটা মনে হয় সুন্দর একটা সাদা পোশাক পরে আছে, একটা হোলি ফেস্টিভ্যালের জন্য, ইস্টার টাইডের জন্য। ইস্টার টাইড বুঝিয়েছে কি, মানে খ্রিস্টানদের একটা হোলি ফেস্টিভ্যাল বুঝিয়েছে। অর্থাৎ প্রথম যে স্টেঞ্জে রয়েছে, এখানের মধ্যে কবি নেচারের যে সৌন্দর্যটা, মানে প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা তুলে ধরেছে। তিনি একটা গাছের কথা বুঝিয়েছে, একটা গাছকে এক্সাম্পল দিয়ে, একটা গাছকে উদাহরণ দিয়ে তিনি কিন্তু প্রকৃতির সৌন্দর্য নিয়ে তিনি বর্ণনা করেছেন। তো প্রথম স্টেঞ্জে কবি একটা জঙ্গল পথে রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে তিনি একটা সুন্দর একটা গাছ দেখেছিল, সেই গাছটাই হলো চেরি গাছ। আর সেই চেরি গাছের মধ্যে অনেক ছোট ছোট চেরি ফুলগুলি ঝুলে রয়েছিল তার ঢালপালাগুলিতে। আর সেটা দেখে তিনি মনে করেছিলেন, তার মনে হয়েছিল যে এটা একটা সাদা একটা পোশাক পরে আছে, যেটা স্নো দিয়ে ঢাকা, সেটা নাকি কোনো একটা পবিত্র উৎসব বা ইস্টার টাইডের জন্য তিনি কি করেছেন, যে গাছটা রেডি হয়েছে, এরকম দেখে মনে হচ্ছে বেসিক্যালি তিনি প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছে প্রথম স্টেঞ্জাতে। বোঝা গেল? তো এটাই গেল আমাদের ফার্স্ট যে স্টেঞ্জাটা রয়েছে সেটা। এখন আমি যে নেক্সট স্টেঞ্জাতে, ওকে, সেকেন্ড স্টেঞ্জাতে কি বলা হয়েছে, আরো 4টা লাইন রয়েছে। এই স্টেঞ্জাতে তিনি প্রথম স্টেঞ্জাতে প্রকৃতির সৌন্দর্য, গাছের সেই সৌন্দর্যটা তিনি বুঝিয়েছে। আর দ্বিতীয় স্টেঞ্জাতে তিনি নিজেকে নিয়ে বলেছে। নিজেকে নিয়ে কি বলেছে চলো দেখে নিই। এখানে বলেছে, নাও অফ মাই 60 years and 20 will not come again, and take from 70 springs a score, it only leaves me 50 more. অর্থাৎ তিনি এখানে টোটালি নিজের বয়সকে নিয়ে বুঝিয়েছে। অর্থাৎ একটা জিনিস মনে রাখবে, যে বাইবেলের অ্যাকর্ডিং, যে খ্রিস্টানদের যে বাইবেল থাকে না, সেই বাইবেলের অ্যাকর্ডিং একটা মানুষের যে লাইফ স্প্যানটা হয়, মানে সময়কালটা, সেটা হলো 70 ইয়ার্স। 70 ইয়ার্স কিসের অ্যাকর্ডিং, বাইবেলের অ্যাকর্ডিং। ইম্পর্টেন্ট, তো লিখে রাখতে পারো, এটা এমসিকিউতেও রয়েছে। বাইবেলের অ্যাকর্ডিং মানুষের জীবনের যে সময়টা সেটা হলো 70 বছর। সেই 70 বছরের মধ্যে কবি বলেছেন নাও অফ মাই 60 years and 10। এখানে স্কোর বলতে তিনি বুঝিয়েছেন কি, স্কোর বলতে তিনি বুঝিয়েছেন 20 ইয়ার্স, অর্থাৎ 20 বছর। তো 3 স্কোর মানে 3 into 20 অর্থাৎ 60। 3 স্কোর বুঝিয়েছে মানে 3 into 20, স্কোর মানে 20 বুঝিয়েছে 20 বছর, আর 3 আগে আছে, তো 3 into 20 হলে 60 হয়, and 10 অর্থাৎ প্লাস 10, তার মানে হয়েছে 70 বছর। তো বলেছে আমার যে এই 70 বছর জীবনে, কারণ বাইবেলের অ্যাকর্ডিং কি 70 বছরই তো জীবনটা থাকে, বাইবেলের অ্যাকর্ডিং লাইফ স্প্যানটা। তো আমার এই 70 বছর জীবন, আমার বলতে কাকে বুঝিয়েছে, কবিকে বুঝিয়েছে। আমার এই 70 বছরের জীবনের মধ্যে 20 বছরে 20 will not come again, অর্থাৎ 70 বছরের জীবনে আমার 20 বছর আর আমি ফিরে পাবো না। অর্থাৎ তিনি যখন এই কবিতাটা লিখেছেন, সেই কবিতাটা লেখার সময় কবির বয়স ছিল মাত্র 20 বছর, 20 ইয়ার্স ছিল, 20 ইয়ার্স।
অর্থাৎ যখন কবি এই কবিতাটা লাভলিনেস অফ ট্রিজ কবিতাটা লিখেছেন তখন তার বয়স কত ছিল, 20 বছর ছিল। তো অর্থাৎ বাইবেলের অ্যাকর্ডিং কি বলা হয়েছে, বাইবেলের অ্যাকর্ডিং বলা হয়েছে একটা মানুষের জীবনে যে লাইফ স্প্যানটা সেই সময়টা সেটা হলো 70 বছর। আর এই 70 বছরের মধ্যে 20 বছর কবি বলেছে আমি আর ফিরে পাবো না, অর্থাৎ সে 20 বছর কাটিয়ে ফেলেছে, সেই যেটা কাটিয়ে ফেলেছে যেটা পাস্ট সেটা তো আমরা আর ফিরে পাই না। তো কবি সেটাই বলছে আমার এই পুরো 70 বছরের জীবনের মধ্যে 20 বছর আমি আর ফিরে পাবো না, 20 বছর আমার চলে গেছে। ওকে, এটা বলা হয়েছে। তারপর লাইনে and take from 70 springs as gold it only leaves me 50 more, অর্থাৎ এই 70 বছরের জীবনের মধ্যে আমার 20 বছর তো আমি আর পাবো না, তো আমার কাছে আর হাতে সময় আছে 50 বছর, সময় আছে কি 50 বছর। ওকে, অর্থাৎ এই 70 স্প্রিং মানে কি বসন্ত, তো বসন্ত বছরে কতবার আসে, একবারই তো আসে। তো অর্থাৎ এখানে স্প্রিং বলতে বুঝিয়েছে যে বসন্তটা মানে ইয়ার, মানে এক বছরকে বুঝিয়েছে, অর্থাৎ এটা বছরকে কিন্তু মিন করেছে। স্প্রিং মানে বসন্ত, ঠিক আছে, কিন্তু এখানে মিন করেছে কি, এখানে মিন করেছে বছরটাকে। অর্থাৎ এই 70 বছরের মধ্যে তার কাছে আর বাকি আছে মাত্র 50 ইয়ার্স, মাত্র 50টা বসন্ত, মানে 50টা বছর বাকি আছে। অর্থাৎ তিনি বলেছেন যে মানে বাইবেলের অ্যাকর্ডিং যে 70 বছর রয়েছে লাইফ স্প্যানটা, আমার এই 70 বছর জীবনের মধ্যে 20 বছর আমি আর পাবো না, আমার 20 বছর চলে গেছে। অর্থাৎ তিনি যখন কবিতাটা লিখেছেন তার বয়স ছিল 20 ছিল। তো যেহেতু 70 থেকে 20 চলে গেছে তাহলে তার কাছে আর বাকি আছে মাত্র 50টা বছর। তো সেই 50টা বছর কিন্তু তার কাছে আছে, 50টা বছরই তার কাছে আছে, সে প্রকৃতিটাকে অনুভব করবে, প্রকৃতির সৌন্দর্যটা সে দেখতে পারবে, সেটা ফিল করতে পারবে, তার কাছে মাত্র 50 বছরই আছে। আর কবির কাছে না সেই 50 বছরটা অনেক কম লাগছে, তার মনে হচ্ছে যেটা আমরা নেক্সট স্টেঞ্জেতে পড়বো যে প্রকৃতি এত সৌন্দর্য আমি 50 বছরে সবটা দেখে আমি শেষ করতে পারবো না, তবে যতটাই দেখবো সেটা আমি অনুভব করব। তো অর্থাৎ তিনি সেকেন্ড স্টেঞ্জেতে নিজের বয়স ব্যাপারে বুঝিয়েছেন, কি বুঝিয়েছেন দেখো আমি আবারও বলছি, তিনি বুঝিয়েছেন যে বাইবেলের অ্যাকর্ডিং যে 70 বছর থাকে, তো তিনি বলেছেন আমার জীবনে অর্থাৎ কবির জীবনে 70 বছরের মধ্যে 20 বছর আর ফিরে পাওয়া যাবে না, কারণ 20 বছর অলরেডি চলে গেছে, তার এখন বয়স 20 যখন সে কবিতা লিখেছে। তো যেহেতু 70 বছরের মধ্যে 20 বছর আর সে ফিরে পাবে না, আর আছে তার কাছে সময় মাত্র আছে 50 বছরে, 50 ইয়ার্সের সময় আছে, 50 ইয়ার্সের সময় আছে প্রকৃতিটার সৌন্দর্যটাকে উপভোগ করা, এটাই কিন্তু বলা হয়েছে। নাও অফ মাই 3 score years and 10, মানে আমার জীবনে 3 score মানে 3 score মানে 23 into 20 হলো 60 plus 10 plus 10 টোটাল হলো 70। তো এই 70 বছরের জীবনের মধ্যে 20 will not come again, আর 20 বছর আর ফিরে পাবো না। and take from 70 spring a score it only leaves me 50 more, আর এই 70 বছরের স্প্রিং এ 70 বছরের মধ্যে 70টা বসন্তের মধ্যে আর মাত্র 50টা বসন্ত, আর মাত্র 50টা বছরই আমি দেখতে পাবো, এটাই কিন্তু সেকেন্ড স্টেঞ্জেতে বলা হয়েছে। বোঝা গেল সেকেন্ড স্টেঞ্জেটা। প্রথম স্টেঞ্জেতে তিনি বলেছিল প্রকৃতির সৌন্দর্য নিয়ে, চেরি গাছের সৌন্দর্য, চেরি গাছের মধ্যে চেরি ফুলগুলি যে ঝুলে রয়েছে তার ঢালপালাতে ঝুলে রয়েছে, আর সেটাকে দেখে মনে হচ্ছে সেটা একটা জঙ্গল পথে ছিল, তো সেটাকে দেখে মনে হচ্ছে একটা সাদা কালার পোশাক পরে আছে প্রথম স্টেঞ্জেতে। সেকেন্ড স্টেঞ্জেতে কবি নিজের ব্যাপারে বলল যে তার 70 বছরের জীবনের মধ্যে 20 বছর আর পাবে না, তার কাছে আর মাত্র সময় আছে 50 বছর, এই 50 বছর 50টা স্প্রিংই তার লাইফের মধ্যে আসবে, সেটাই কিন্তু সেকেন্ড স্টেঞ্জেতে মেনশন করা হয়েছে। এখন যাই লাস্ট স্টেঞ্জার, 3 নাম্বার যে স্টেঞ্জারটা রয়েছে সেটা। ওকে, তো থার্ড স্টেঞ্জারে এসে তিনি কি বলল, and seems to look at things in bloom 50 springs a little room about the woodlands I will go to see the cherry hang with snow, অর্থাৎ কি বুঝিয়েছে যেহেতু এই যে ফুল দেখার, সে ফুল দেখার জন্য বলতে এখানে চেরি গাছের যে পার্টিকুলার ফুল সেটা বোঝায়নি, কিন্তু তিনি পুরো মানে বিশ্বের যে প্রকৃতির সৌন্দর্যটা বুঝিয়েছে। তিনি যেহেতু প্রকৃতির সৌন্দর্য দেখতে চান, তিনি যেহেতু অর্থাৎ তিনি কি কবি যেহেতু প্রকৃতির সৌন্দর্যটা দেখতে চান, তো তিনি 50 springs a little room, এখানে লিটল রুম বলতে কিন্তু ঘর বোঝায়নি, এখানে মানে অল্প সময় বুঝিয়েছে, এখানে দিয়ে দিচ্ছে অল্প সময় মানে কম সময়টা বুঝিয়েছে। অর্থাৎ তার জীবনে যে 70 বছর আছে, তার জীবনে টোটাল 70 থেকে 20 বছর অলরেডি কাটিয়ে ফেলেছে, তাও তার কাছে আর বাকি আছে 50টা বছর। তো বছরে যদি একবার স্প্রিং আসে তো 50টা বসন্ত রয়েছে, তো এখানে স্প্রিং বলতে বুঝিয়েছে কি মানে বসন্তটাই, কিন্তু এটাকে আরো মিন করে বোঝানো হয়েছে যে বছরটাকে বোঝানো হয়েছে। তো তার এই 50 বছর
তিনি যেহেতু মানে প্রথম কি ছিল, তিনি যেহেতু ফার্স্ট লাইনটাতে তিনি যেহেতু ফুল দেখতে চায়, তিনি প্রকৃতির সৌন্দর্য দেখতে চায়, তার কাছে আর 50টা বছর সময় আছে, কিন্তু 50টা বছর তার কাছে খুব কম মনে হচ্ছে। তার কাছে মনে হচ্ছে প্রকৃতির এত সৌন্দর্য আছে, আমি 50 বছরে দেখে কিভাবে আমি কমপ্লিট করবো, আমি কমপ্লিটই করতে পারবো না। 50 বছরটা আমার কাছে খুব কম মনে হচ্ছে, খুব অল্প সময়, অর্থাৎ লিটল রুম মনে হচ্ছে, অর্থাৎ অল্প সময় মনে হচ্ছে 50টা স্প্রিং মানে 50টা বছর। About the woodlands I will go to see the cherry hang with the snow। অর্থাৎ তিনি বুঝিয়েছেন কি, তিনি বুঝিয়েছেন যেহেতু 50 বছর আমার হাতে আছে, তো এটা আমার কাছে অনেক কম মনে হচ্ছে প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য, কিন্তু যেটাই হোক আমি এখনই বেরিয়ে পড়বো। আমি এই উডল্যান্ড রাইডের মধ্যে, অর্থাৎ এই যে উডল্যান্ডে, অর্থাৎ এই জঙ্গল পথে আমি হাঁটতে থাকবে। কারণ জঙ্গল পথে পথে সে সারা জীবন শুধু হেঁটে যাবে সেটা বোঝায়নি, সেটা বুঝিয়েছে প্রকৃতির সৌন্দর্যের মধ্যে সে হারিয়ে যাবে। প্রকৃতির সৌন্দর্যটা সে তার কাছে আর যত সময় আছে, যে 50টা বছর 50টা স্প্রিং আছে সময়টা, সেই সময়ের মধ্যে তিনি কি করবে, তিনি প্রকৃতির মধ্যে হারিয়ে যাবে, সেটার মধ্যে সে যেতে থাকবে। সে আরো অনেক বেশি চেরি গাছ দেখবে, চেরি গাছের মধ্যে আরো অনেকগুলি স্নো মানে স্নো রয়েছে, স্নো ঝুলে রয়েছে, বরফগুলো ঝুলে রয়েছে, সেটা দেখবে। অর্থাৎ এখানে শুধু একটা চেরি গাছ সারা জীবন দেখবে এরকমটা বুঝেনি, মানে প্রকৃতি ওভারঅল প্রকৃতির সৌন্দর্যকে বুঝিয়েছে। ওকে, মানে কবিতা কি হয়, এটা একটা সিম্বলিক কবিতা, তো সেটা লাইন থেকে বুঝতে লাগে কি বোঝানো হয়েছে। অর্থাৎ তিনি কি বুঝিয়েছে পুরো কবিতাতে, প্রথম স্টেঞ্জেতে তিনি বুঝিয়েছেন যে কবি একটা জঙ্গল পথে হাঁটছিল, যেটা উডল্যান্ড রাইড হিসেবে আমরা চিনলাম। সেই জঙ্গল পথে হাঁটার সময় জঙ্গলের রাস্তার মাঝে, রাস্তার সাইডে একটা তিনি চেরি গাছ দেখলো, যেটা দেখে তিনি বলল খুব সুন্দর একটা গাছ, লাভলিয়েস্ট অফ ট্রিজ। ওই ট্রিটার মধ্যে, এই যে গাছটার মধ্যে তার যে ঢালপালা অর্থাৎ বউগুলি রয়েছে, সেই ঢালপালার মধ্যে অনেক চেরি ফুল ফুটে আছে, তো সেটা দেখতে তার খুব সুন্দর লাগছে। তো সেটার মধ্যে সেটা দেখে মনে হচ্ছে তার মধ্যে অনেক স্নো অর্থাৎ বরফ পড়ে আছে, তো সেটা দেখে মনে হচ্ছে সেই যে কিরকম যে হোয়াইট কালারের সুন্দর ড্রেস পরেছে, গাউন পরে আছে, তো সে কোনো না কোনো ইস্টার টাইড অর্থাৎ কোনো একটা যেরকম হোলি ফেস্টিভ্যাল সে করবে, উৎসব করবে, সেরকম দেখে মনে হচ্ছে। মানে প্রকৃতির সৌন্দর্য, চেরি গাছের সৌন্দর্যটা তিনি ফার্স্ট স্টেঞ্জেতে তুলে ধরেছেন। সেকেন্ড স্টেঞ্জেতে তিনি এসে নিজের ব্যাপারে বলল, তিনি বলল আমার এই 70 বছরের জীবনের মধ্যে 20 বছর আর ফিরে আমি পাবো না, কারণ 20 বছর চলে গেছে। যখন সে কবিতাটা লিখেছে তার 20 বছর ছিল, তো যেহেতু আমার এই 70 বছরের মধ্যে 20 বছর চলে গেছে, আমার হাতে আর সময় মাত্র আছে 50 বছর। সেকেন্ড স্টেঞ্জে। থার্ড স্টেঞ্জেতে এসে বলেছে যেহেতু আমি এই ফুলগুলো দেখতে চাই, সুন্দর ফুল দেখতে চাই, অর্থাৎ প্রকৃতির পুরো সৌন্দর্য আমি দেখতে চাই, তো আমার কাছে মনে হচ্ছে যে 50 বছর আমার হাতে যা 50 বছর আছে, 50টা স্প্রিং আছে, সেটা অনেক অল্প সময়, অনেক কম সময় হয়ে যাচ্ছে। তো যেহেতু কম সময় হয়ে যাচ্ছে, যতটুকু সময় আছে আমি এখনই বেরিয়ে পড়বো প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য। কোথায় বেরিয়ে পড়বো? উডল্যান্ড অর্থাৎ জঙ্গলের পথে, মানে প্রকৃতির সৌন্দর্য খোঁজার জন্য, প্রকৃতিতে হারিয়ে যাওয়ার জন্য আমি এখনই বেরিয়ে পড়বো। আমি আরো এরকম অনেক প্রকৃতির সৌন্দর্য দেখবো, যেখানে চেরি গাছের মধ্যে আরো স্নো ঝুলে আছে, এরকম প্রকৃতির সৌন্দর্যটা আমি দেখবো। এটা কে বলেছে? কবি বলেছে। এটা বলেই তিনি কিন্তু এই সুন্দর কবিতাটা শেষ করেছে। তো এটাই গেল আমাদের লাভলিয়েস্ট অফ ট্রিজ। তো আশা করি প্রতিটা লাইন তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো। তোমাদের জন্য আরো অনেকগুলা ক্লাসেস আমি নিয়ে আসবো। তোমরা যদি চাও অনলাইন পেইড ক্লাস করবে সেটা করতে পারো, তোমরা অফলাইন এসে ক্লাস করবে সেটাও করতে পারো, আমাদের ইউটিউবে আরো ক্লাসেস করবে সেটাও করতে পারো, নোটস নেবে সেটাও নিতে পারো। সবগুলো সিস্টেমই অ্যাভেলেবেল রয়েছে, যেটা প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। যাই হোক, ক্লাসটা কিন্তু এখানে শেষ হয়নি, আরো অনেক কিছু বাকি আছে, আর অনেক কিছু আমরা আজকে ক্লাসে জানবো। শুধু কবিতাটা জানলে হবে না, আরো অনেক কিছু আছে। তো আমরা কবিতাটা প্রথমে জানলাম, লাভলিয়েস্ট অফ ট্রিজ কে লিখেছে? এই হাউসম্যান তিনি লিখেছেন। তিনি নেচার পোয়েট। তো তিনি যে কবিতাটা লিখেছে সেটা লাইন বাই লাইন আমরা জিনিসটা বুঝলাম। এখন পুরো কবিতার সামারিটা কি, সেই সামারিটা আমরা দেখে নেব, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো এখানে সামারি অর্থাৎ সারাংশটা দেওয়া হয়েছে। লাভলিয়েস্ট অফ ট্রিজ বাই A.E. Housman is a rhyming poem about the joy a speaker feels when looking at the cherry blossom। অর্থাৎ যে লাভলিয়েস্ট অফ ট্রিজ কবিতাটা লিখেছেন, কে লিখেছেন? A.E. Housman লিখেছেন। নাম মনে রাখতে লাগবে, এরকম পরীক্ষাতে কিন্তু আসে যে এই কবিতাটা কে লিখেছেন, এই গল্পটা কে লিখেছেন, এরকম আসতেই পারে।
ইজ এ রাইমিং পোয়েম, মানে এটা একটা রাইমিং পোয়েম। ওকে, রাইমিং পোয়েম। এই যে রাইমিং স্কিম আসবে, রাইমিং স্কিম নিয়ে তোমাদের যে আলাদাভাবে আমি ক্লাস দেব, তো সেখানে আমরা রাইমিং স্কিম নিয়েও ডিসকাস করব। তো এখন এখানে বলা হয়েছে যে লাভলিনেস অফ ট্রি যেটা লিখেছে এই হাউসম্যান, তিনি যে কবিতাটা লাভলিনেস অফ ট্রি লিখেছে, এই কবিতাটা, এই পোয়েমটা হলো রাইমিং পোয়েম। এটা কি? এটা একটা রাইমিং পোয়েম। ওকে, এটা একটা মানে ছন্দবৃত্ত একটা কবিতা। আর এই কবিতার মধ্যে কি আছে? এই কবিতার মধ্যে আছে স্পিকারের তার যে আনন্দ, মানে স্পিকার এই চেরি ব্লসম গুলা দেখে, এই চেরি ফুলগুলো, চেরি ব্লসম গুলা দেখে সে যে আনন্দ পেয়েছে, তার যে খুশি হয়েছে, সে যে সৌন্দর্যটা ফিল করেছে, সেই জিনিসটা সে বর্ণনা করেছে, মানে প্রকৃতির সৌন্দর্য তিনি বর্ণনা করেছেন এই লাভলিনেস অফ ট্রিজ কবিতাটাতে। কে? এই হাউসম্যান। আর এটা একটা রাইমিং পোয়েম। তো আসতেই পারে যে লাভলিনেস অফ ট্রিজ, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ দিস? তো এটা একটা রাইমিং পোয়েম, বা এটা একটা নেচার পোয়েমও কিন্তু আমরা বলতে পারি। বা এরকম আসতে পারে লাভলিনেস অফ ট্রিজ কে লিখেছেন, রিটেন বাই হু? তো আনসারটা কি হবে? এই হাউসম্যান। ওকে, বা এটাতে এরকম আসতে পারে যে লাভলিনেস অফ ট্রি যে পোয়েমটা, সেটা কি সিম্বল করেছে, কি মিন করেছে? তো এখানে কবি তাদের সৌন্দর্যটা, প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছে। ওকে, বিভিন্ন ভাবে কিন্তু কোশ্চেন আসতেই পারে। The poem reflects on the speaker's age and his realization that life is short. আর এই পোয়েমে অন্য আরেকটা জিনিসও রিফ্লেক্ট করেছে, তুলে ধরেছে, মানে প্রকৃতির সৌন্দর্য তো প্রথম তিনি বলেছেন, তাছাড়াও তিনি আরেকটা জিনিস তিনি রিয়েলাইজ করেছেন যে কি, যে এই যে বয়সটা, এই সময়টা, এই যে বছরগুলি, এগুলি অনেক কম। প্রকৃতি এত সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যগুলি অনুভব করার জন্য, সেগুলি ফিল করার জন্য, মানে লাইফটা অনেকটা ছোট হয়ে যাচ্ছে। লাইফ ইজ টু শর্ট, লাইফটা খুব ছোট হয়ে যাচ্ছে এই প্রকৃতির সৌন্দর্য অনুভব করার জন্য। প্রকৃতির মধ্যে, এই দুনিয়ার মধ্যে অনেক কিছু আছে, অনেক সৌন্দর্য আছে অনুভব করার মতো। তো সেটা অনুভব করার জন্য আমাদের যে জীবনটা, আমাদের যে লাইফটা, সেটা অনেকটাই শর্ট, সেটা তিনি রিয়েলাইজেশন করেছে এই পোয়েমের মাধ্যমে। বুঝা গেল? নেক্সট কি রয়েছে দেখো। He declares that since he may only have 50 more springs left, he will spend his time admiring nature. সে এটা ওই কবিতাতে ডিক্লেয়ার করে দিয়েছে যে যেহেতু আমার হাতে 50টা বছর, 50টা স্প্রিং, মানে 50টা বসন্তই বাকি আছে, এই সময়টা আমি নষ্ট করব না। এই সময়টা আমি শুধু প্রকৃতির মধ্যে হারিয়ে যাব, প্রকৃতির সৌন্দর্য অনুভব করতেই আমি পুরো লাইফটা কাটিয়ে দেবো। আমার কাছে যতটুকু সময় আছে, 50 বছর তার কাছে কম মনে হচ্ছে, কিন্তু যতটুকু সময় আছে সেই সময়টা প্রকৃতির সৌন্দর্য অনুভব করার জন্যই আমি কাটিয়ে দেবো, পুরো লাইফটা আমি কাটিয়ে দেবো। Okay, next. The cherry tree symbolize the large beauty of life and nature. আর এখানে চেরি ট্রি শুধু একটা গাছের কথা বোঝায়নি, এখানে চেরি ট্রি কি সিম্বলাইজ করেছে? যেহেতু সিম্বলাইজিং পোয়েম রয়েছে, এটা সিম্বলিটিক পোয়েম, তো এটা কি সিম্বলাইজ করেছে? এটা সিম্বলাইজ করেছে, চিহ্নিত করেছে যে এই যে মানে চেরি গাছটা চিহ্নিত করেছে যে লাইফের, আমাদের যে জীবনের যে সৌন্দর্যটা, প্রকৃতির যে সৌন্দর্যটা, সেই জিনিসটা সিম্বলাইজ করেছে। অর্থাৎ ওভারঅল সৌন্দর্যটা, প্রকৃতির সৌন্দর্য, আমাদের জীবনের সৌন্দর্যটা কিন্তু তিনি তুলে ধরেছে। অনেকেই কি হয়, এখন জেনারেশনের অনেকেই দেখা যায় কি তার ডিপ্রেশনে চলে যায়, নিজের লাইফটা শেষ করে দেয়। কিন্তু কবি দেখো কত সুন্দরভাবে তিনি বলেছেন যে 50 বছরও কিন্তু কম। কিসের জন্য কম? আমাদের নিজের লাইফটাকে যে উপলব্ধি করার জন্য, প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করার জন্য। এইটাও কিন্তু কম। তিনি রিয়েলাইজ করেছে যে আমাদের লাইফটা কত সুন্দর, আমাদের প্রকৃতিটা কত সুন্দর, এগুলি অনুভব করার জন্য আমাদের কাছে সময়টা কম পড়ে যাচ্ছে। তো এটা তো খুব সুন্দর একটা মেসেজ কিন্তু আমরা পেতে পারি এই যে কবিতাটা থেকে, যে আমাদের লাইফটা খুবই ছোট। এই ছোট একটা লাইফের মধ্যে এত সুন্দর একটা লাইফ, এত সুন্দর একটা প্রকৃতি, এত কিছুর মধ্যে আমরা কেন কারোর সাথে ঝগড়া করব, কেন যে ডিপ্রেশনে যাবো, বা কেন অন্যান্য এত নেগেটিভ জিনিস ভাবো? পজিটিভ তো আছেই, পজিটিভ চিন্তাধারা করো। তো খুব সুন্দর কিন্তু একটা মেসেজ আমরা পাই। অর্থাৎ তিনি এখানে এটাই রিয়েলাইজ করেছে আমাদের যে লাইফটা কিন্তু অনেকটাই ছোট। এই প্রকৃতির সৌন্দর্য অনুভব করার জন্য, নিজের লাইফটাকে উপলব্ধি করার জন্য, যে লাইফটা অনেক ছোট হয়ে যায়, যতটুকু সময় আছে তোমরা উপলব্ধি করো। নিজের যে জিনিসটা করলে ভালো হবে, খুশি হবে, তোমাদের যে খুশিটা হবে, সেই জিনিসটাই কিন্তু তিনি মিন করেছে লাইফে করার জন্য, নিজের লাইফটাকে উপলব্ধি করার জন্য, উপভোগ করার জন্য, প্রকৃতির সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য, এটাই কিন্তু তিনি মিন করেছেন। তো এটাই হলো আমাদের এই সুন্দর কবিতা লাভলিনেস অফ ট্রি, যে সামারিটা রয়েছে সেই সামারিটা। ওকে, এই যে লাস্টের লাইনটা দেখো, দ্য মোরাল ইজ টু এনজয় লাইফ বিউটি এন্ড নট ওয়েস্ট টাইম। যেটা আমি তোমাদের বললাম, এই কবিতার
মোরালটা কি, কবিতার মোরালটা হলো, লাস্টে মেসেজটা কি দেওয়া হলো, লাইফটা খুবই ছোট, লাইফটাকে এনজয় করো, লাইফটাকে উপলব্ধি করো, সময় নষ্ট না করে লাইফটাকে উপলব্ধি করো তোমরা, মানে লাইফে যে প্রকৃতিতে সৌন্দর্য সেটা উপভোগ করো, এটাই কিন্তু বলা হয়েছে, এটাই হলো মোরাল অফ দিস পোয়েম। বুঝা গেল এটা আমাদের সামারি। এখন তার মিনিংটা একটু দেখে নিই। The title Loveliest of Trees refers to the cherry tree which the poet finds the most beautiful. অর্থাৎ তার যে টাইটেলটা, মানে কবিতার যে টাইটেলটা একদম জাস্টিফাই করছে, কবিতার নাম হলো Loveliest of Trees, আর এখানে Loveliest of Trees মানে খুব সুন্দর একটা গাছ বুঝিয়েছে, আর সেই সুন্দর গাছ কোনটাকে বুঝিয়েছে, চেরি গাছটাকে তিনি বুঝিয়েছেন, কে, যে কবি রয়েছে তিনি। The blooming cherry blossom remind the poet of life's fleeting nature. অর্থাৎ চেরি যে ব্লসম গুলো এত সুন্দরভাবে ফুটে রয়েছে, এটা কিন্তু পোয়েট তার যে লাইফের সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য সেটাকেই কিন্তু তিনি বুঝিয়েছেন। He realized he has only limited time to enjoy such beauty. সে রিয়েলাইজ করলো যে তার কাছে খুব কম সময় আছে, এই কম সময়ের মধ্যেই তার যে নিজের লাইফ বা প্রকৃতিটাকে উপলব্ধি করতে লাগবে, উপভোগ করতে লাগবে, তার কাছে খুবই কম সময় আছে। The snow in the poem is metaphor. এই স্নোটা কিন্তু হলো মেটাফর, ওকে, একটা মানে সিম্বলাইজ করেছে মেটাফর, এই যে আমরা বলি না সিমিলি মেটাফর, তো এই যে এখানে কি বোঝানো হয়েছে, স্নোটা কিন্তু একটা মেটাফর, স্নোটা কি একটা মেটাফর, মনে রাখবে আসতেই পারি যে স্নোটা কি, এটা কি সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন নাকি নান অফ দ্য অ্যাবভ, তো আনসারটা কি হবে মেটাফর, মনে রাখবে। তো লাভলিয়েস্ট অফ ট্রি পোয়েমটার মধ্যে স্নোটা হলো মেটাফর। For the white cherry blossoms and possibly for old age and death. অর্থাৎ এখানে স্নো বলতে কি বোঝানো হয়েছে, এখানে স্নো হলো একটা মেটাফর, এখানে বোঝানো হয়েছে স্নো, এই যে হোয়াইট চেরিগুলি রয়েছে গাছের মধ্যে, যে এগুলি ঝুলে আছে হোয়াইট চেরিগুলি রয়েছে, যে স্নোগুলি পড়ে আছে, দেখে মনে হচ্ছে সাদা পোশাক পরে আছে, ওই জিনিসটা কি বুঝিয়েছে, ওই জিনিসটা কিন্তু বোঝানো হয়েছে, মানে বেসিক্যালি প্রকৃতির সৌন্দর্য বা ওল্ড এজের যে ওল্ড এজ বা তার যে লাস্টের মৃত্যুটা, সৌন্দর্যটা, ওই জিনিসটাই কিন্তু বোঝানো হয়েছে, বেসিক্যালি লাইফটা প্রকৃতিটাকে বোঝানো হয়েছে। বোঝা গেল। নেক্সট, the poet urged that one should enjoy the beautiful moments of life while one can. অর্থাৎ তিনি বুঝিয়েছেন, তিনি খুবভাবে এরকম তার একটা আকাঙ্ক্ষা রয়েছে, লাইফে যার যতটুকুই রয়েছে, যতটুকু সময় রয়েছে সেই সময়টাকে উপভোগ করার জন্য, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য, নিজের লাইফকে উপভোগ করার জন্য, ওইটাই কিন্তু তিনি বারংবার বুঝিয়েছে। বোঝা গেল। তো এটাই হলো যে পোয়েমের যে মিনিংটা রয়েছে সেই মিনিংটা। এখন আমরা এমসিকিউস প্র্যাকটিস করে নেব। তো আমরা কি কি দেখলাম দেখো। প্রথমেই আমরা এসটিজিটি সিলেবাসে প্রথম যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা স্টার্ট করলাম, যেটা হলো লাভলিয়েস্ট অফ ট্রিজ, যেটা লিখেছেন এই হজম্যান। অত পোয়েমের প্রতিটা লাইন 3টা স্টেঞ্জে রয়েছে, প্রতিটা স্টেঞ্জে 4টা করে লাইন রয়েছে, সেগুলো আমরা দেখলাম, জিনিসটা ভালোভাবে বুঝলাম, তারপর সামারি দেখলাম, তার মিনিংটা আমরা ওভারঅলটা দেখে নিয়েছি, আর কি মেসেজ পেয়েছি সেটা আমরা দেখলাম। তো আশা করি এতটুকু পর্যন্ত তোমাদের কারো কোনো ডাউট নেই। এখন আমরা এমসিকিউস প্র্যাকটিস করবো, আর তোমরা দেখবে এমসিকিউস গুলো পারো কেন, যদি পারো তাহলে বুঝবে যে না তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, আর যদি দেখো কোনো জায়গায় ডাউট হচ্ছে, তোমরা ভিডিওটা 2বার 3বার 4বার দেখো, যত বেশি দেখবে তোমাদেরই ভালো হবে। তো তোমরা এটা ভালোভাবে কিন্তু দেখবে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু কোশ্চেন কিন্তু আসে, প্রতিটা পোয়েম প্রোজ ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো ফার্স্ট এমসিকিউটা কি রয়েছে, A.E. Housman was born on, অর্থাৎ যে এই কবিতা লাভলিয়েস্ট অফ ট্রি যে কবি রয়েছে A.E. Housman, তিনি কবে জন্মগ্রহণ করেছে, কবে জন্মগ্রহণ করেছে সেটা তোমরা জেনে নাও, ইম্পর্টেন্ট রয়েছে। এখানে আমি অপশনগুলি দিয়ে দিয়েছি, আনসারটা কি হবে, আনসারটা হবে 26 মার্চ, এই যে অর্থাৎ অপশন বি 26 মার্চ 1859। এটা একটু মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট, যে A.E. Housman কোন পয়েমটা লিখেছেন, লাভলিয়েস্ট অফ ট্রি। তিনি কবে জন্মগ্রহণ করেছে, তিনি জন্মগ্রহণ করেছে 26 মার্চ, এই যে 1859, 26 মার্চ A.E. Housman জন্মগ্রহণ করেছেন। ক্লিয়ার, জন্মগ্রহণ করেছে। আর যদি বলি তিনি কবে লাভলিয়েস্ট অফ ট্রিজ কবিতাটা লিখেছেন, তিনি যখন মানে 20 বছর ছিল, 20 বছর ছিল তখন কিন্তু এই কবিতাটা লিখেছেন, যেটা আমি আগেও এক্সপ্লেন করেছি। তো এখানে আনসারটা হলো অপশন বি। নেক্সট রয়েছে 2 নম্বর, A.E. Housman died on, তিনি কবে মৃত্যুবরণ করেছেন। আনসারটা কি হবে, অপশনগুলো একবার দেখে নাও, তারপর আমি আনসারটা বলে দিচ্ছি। তিনি মৃত্যুবরণ করেছেন 1936 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন
এই যে এটা 1936 খ্রিস্টাব্দে 30 এপ্রিল, অর্থাৎ এপ্রিলের 30 তারিখ 1936 খ্রিস্টাব্দে ই হাউসম্যান মৃত্যুবরণ করেছেন। তো তিনি কবে জন্মগ্রহণ করেছেন আর কবে মৃত্যুবরণ করেছেন এই ডেটগুলো তোমরা মনে রাখবে, ডেটটা এই একটা মনে রাখবে। ওকে, এটা কিন্তু কবিতার লাইনে তোমরা পাবে না, কিন্তু এটা ইম্পর্টেন্ট, যেহেতু কবি লিখেছেন তো কবির ব্যাপারে কিছু জানাটা ইম্পর্টেন্ট। তো মৃত্যুটা কবে হয়েছে এবং জন্ম কবে হয়েছে সেই জিনিসটা মনে রাখবে। ওকে, তো আনসারটা অপশন এ। নেক্সট রয়েছে ই হাউসম্যান ওয়াজ বর্ন ইন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছে? ইউএসএ, ইংল্যান্ড, ফ্রান্স, কানাডা। আনসারটা কি হবে? আই গেস এটা তোমরা আনসারটা দিয়ে দিয়েছো, আনসারটা হবে ইংল্যান্ড। হ্যাঁ, ইংল্যান্ড, অপশন নাম্বার বি ইংল্যান্ড। তো তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কবে জন্মগ্রহণ করেছেন, কবে মৃত্যুবরণ করেছেন, ইম্পর্টেন্ট, সেটা আমি বলে দিয়েছি। ওকে, তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন। নেক্সট রয়েছে ই হাউসম্যান অকুপেশন ওয়াজ। ওকে, তো এখানে কি বলেছে, এই হাউসম্যান অকুপেশন কি ছিল, তার যে পেশাটা কি ছিল? তিনি কি পেইন্টার এন্ড পয়েট ছিল, নাকি ক্লাসিস্ট এন্ড পয়েট ছিল, টিচার এন্ড নোবেলিস্ট ছিল, নাকি সায়েন্টিস্ট এন্ড রাইটার ছিল? তিনি পয়েট তো ছিলই, পয়েট তো আছে, যদি একটা হবে তিনি পেইন্টার ছিল না ক্লাসিসিস্ট? এটা হবে ক্লাসিসিস্ট, মনে রাখবে ক্লাসিসিস্ট, অপশন নাম্বার বি। ওকে, এই হাউসম্যান ছিল ক্লাসিসিস্ট এবং তিনি পয়েট ছিল, ক্লাসিসিস্ট এন্ড পয়েট, অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 5 নাম্বার, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য লাভলিয়েস্ট অফ ট্রিজ ইজ। ওকে, এতক্ষণ আমরা পোয়েটের ব্যাপারে জানলাম, পোয়েট কবে জন্মগ্রহণ করেছে, কবে মৃত্যুবরণ করেছে, তার পেশা কি ছিল, তিনি কোথায় জন্মগ্রহণ করেছে, সেটা আমরা দেখলাম। এখন আসি মূল পোয়েম থেকে, মূল কবিতাটা থেকে। তো অ্যাকর্ডিং টু পোয়েট মানে পোয়েটের অ্যাকর্ডিং লাভলিয়েস্ট অফ ট্রিজ জিনিসটা কি, যে সুন্দর গাছ তিনি বুঝিয়েছে, সেটা কোনটাকে বুঝিয়েছে? অপশন দেখে নাও। ম্যাঙ্গো ট্রি, সেটা কি আম গাছকে বুঝিয়েছে, না চেরি ট্রিকে বুঝিয়েছে, নাকি অ্যাপেল ট্রিকে বুঝিয়েছে, না পাইন ট্রিকে বুঝিয়েছে? তিনি চেরি ট্রিকে বুঝিয়েছে, অপশন নাম্বার বি চেরি ট্রি। এই যে পিকচারটা আমি দিয়ে দিয়েছিলাম, তো তিনি লাভলিয়েস্ট অফ ট্রি, সবচেয়ে সুন্দর গাছ হিসাবে কবি কোনটাকে বুঝিয়েছে? চেরি গাছকে বুঝিয়েছে। এখন ধরো বলা হয়, এরকম একটা কোশ্চেন আসলো, চেরি গাছকে মানে এখানে কি বোঝানো হয়েছে, যে লাভলিয়েস্ট অফ ট্রি হিসাবে চেরি গাছকে বোঝানো হয়েছে কোন কবিতে? লাভলিয়েস্ট অফ ট্রি, বা কোন কবি? সেটা হবে এই হাউসম্যান। বিভিন্ন ভাবে কিন্তু কোশ্চেন আসতেই পারে। ওকে, ওভারঅলটা জানতে লাগবে। তো অ্যাকর্ডিং টু পোয়েট দ্য লাভলিয়েস্ট অফ ট্রি ইজ দ্য চেরি ট্রি। নেক্সট, when the poet wrote the poem he was, যখন কবি কবিতাটা লিখেছিল তখন তিনি তার বয়স কত ছিল? তার বয়স কি 18 ছিল, 18, 20, 30 নাকি 17? তখন ছিল 20, অপশন বি 20। তখন তার বয়স ছিল 20 বছর। The color of white symbolize, এই যে কালার, হোয়াইট কালারটা কি সিম্বলাইজ করে? হোয়াইট কালারটা কি লাভ এন্ড বিউটি, পিস এন্ড পিউরিটি, জয় এন্ড সাকসেস, গ্রিফ এন্ড পেইন, কি সিম্বলাইজ করে? যে হোয়াইট কালারটা সেটা কি সিম্বলাইজ করে? ওকে, আশা করি তোমরা আনসারটা দিয়ে দিয়েছো, যে সাদা কালার কি সিম্বলাইজ করে? সাদা কালার কি সিম্বলাইজ করে? শান্তি, পিউরিটি, ওকে, পিস, পিউরিটি, এগুলো, অর্থাৎ শান্তি এন্ড পবিত্রতা, পিস এন্ড পিউরিটি। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ এই যে হোয়াইট কালারটা কি সিম্বলাইজ করে? হোয়াইট কালারটা সিম্বলাইজ করে পিস মানে শান্তি, পিউরিটি মানে পবিত্রতা। সো অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 8 নাম্বার, the words wearing white suggest that, মানে এই যে wearing whites কি বোঝানো হয়েছে? the loveliest of trees কবিতাটাতে wearing whites বলতে কি বোঝানো হয়েছে? অপশন দেখে নাও। tree is covered with snow, tree is covered with dust, tree is covered with leaves, tree is bare। ওকে, গাছটা কি খালি বুঝিয়েছে? না, গাছটা খালি বুঝায়নি। গাছটা কি পাতা দিয়ে ঢাকা বুঝিয়েছে? না, পাতা দিয়ে ঢাকা বুঝায়নি। গাছটা কি ধুলাবালি দিয়ে ঢাকা বুঝিয়েছে? না, এটাও বুঝায়নি। কি বুঝিয়েছে? ট্রি ইজ কভার্ড উইথ স্নো, মানে গাছটা কি? গাছটা পুরো স্নো, বরফে ঢাকা, অর্থাৎ বরফে ঢাকা গাছটা রয়েছে, এটা বুঝিয়েছে। আর সেটা দেখেই কিন্তু কবি বলছে, এটাকে দেখে মনে হচ্ছে সে সাদা কালারের পোশাক পরে আছে, অর্থাৎ ওয়ারিং হোয়াইট, এই জিনিসটা কিন্তু বোঝানো হয়েছে। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 9 নাম্বার,
হু ওয়্যারস হোয়াইট, যে হোয়াইট কে পড়েছে, পোয়েট পড়েছে, দ্য চেরি ট্রি পড়েছে, দ্য উডল্যান্ড নাকি দ্য রাইডার, অর্থাৎ সে কবি পড়েছে নাকি রাইডার পড়েছে নাকি এই যে চেরি গাছটা পড়েছে না উডল্যান্ড মানে নাকি জঙ্গলটা পড়েছে, কে পড়েছে চেরি গাছটা। সো অপশন নাম্বার বি, দ্য চেরি গাছটা মনে হচ্ছে হোয়াইট কালার ড্রেস পরে আছে এরকম মনে হচ্ছে, কেন কারণ একদম স্নো দিয়ে কভার হয়েছে তার জন্য এরকম মনে হচ্ছে, কার মনে হচ্ছে কবির মনে হচ্ছে। 10 number, wearing white indicates, এই যে wearing white কি indicate করে, to celebrate summer, to celebrate the holy Easter, to celebrate autumn, to celebrate harvest, কি হবে to celebrate holy Easter, মানে এরকম মনে হচ্ছে পবিত্র একটা উৎসব, একটা হোলি উৎসব পালন করা হচ্ছে এটা দেখে মনে হচ্ছে, যেরকম খ্রিস্টদের যেরকম হোয়াইট কালারের ড্রেস পরে গাউন পরে সুন্দর সুন্দর বিভিন্ন ফেস্টিভ্যালে, তো ওই রকম কিন্তু মনে হচ্ছে কোনটাকে দেখে ওয়ারিং হোয়াইট, অর্থাৎ ওই চেরি গাছটাকে দেখে এরকম মনে হচ্ছে যে হোয়াইট কালারের ড্রেস পরে আছে, অর্থাৎ টু সেলিব্রেট হোলি ইস্টার। ওকে, অপশন নাম্বার বি হবে এটার কারেক্ট আনসারটা, মনে হচ্ছে যে সে সেলিব্রেট করছে পবিত্র একটা উৎসব সেলিব্রেট করছে মনে হচ্ছে। নেক্সট 11, the poet is talking about which season in loveliest of trees, poet কোন সিজনের ব্যাপারে, loveliest of trees যে কবিতাটা আছে এই কবিতার মধ্যে poet কোন সিজনের ব্যাপারে বোঝানো হয়েছে, অটাম, স্প্রিং, উইন্টার, সামার, কি হবে স্প্রিং, অপশন নাম্বার বি স্প্রিং, মানে বসন্তকাল, বসন্তকালের কথা কবি এই কবিতাতে বলেছে, মানে স্প্রিং সিজনের কথা বলেছে, কোন কবিতাতে, লাভলিয়েস্ট অফ ট্রিজ, কোন কবি, এই হজম্যান। নেক্সট 12 রয়েছে, হোয়াট ইজ ইস্টার টাইড, ইস্টার টাইড কি, ইস্টার টাইড কে বলেছিলাম খ্রিস্টানদের একটা হোলি ফেস্টিভ্যাল, মানে খ্রিস্টানদের একটা পবিত্র একটা উৎসব, তো অপশন দেখো হিন্দু ফেস্টিভ্যাল অফ কালার, এখানে হিন্দুর কথা বলাই হয়নি, ক্রিশ্চিয়ান হোলি ফেস্টিভ্যাল, হ্যাঁ এটা আনসারটা হবে, হারভেস্ট ফেস্টিভ্যাল বোঝানো হয়নি, উইন্টার ফেস্টিভ্যাল বোঝানো হয়নি, বোঝানো হয়েছে ক্রিশ্চিয়ান হোলি ফেস্টিভ্যাল, অর্থাৎ অপশন নাম্বার বি, খ্রিস্টানদের একটা পবিত্র উৎসবকে বোঝানো হয়েছে এই ইস্টার টাইড, ইস্টার টাইড। নেক্সট, and stands about the woodland ride, what stands about the woodland ride, এই যে এই লাইনটা দেওয়া আছে কবিতার একটা লাইন, and stands about the woodland ride, এই লাইনটাতে woodland ride বলতে কি বোঝানো হয়েছে, the poet, the cherry tree, the rider, the snow, আনসারটা কি হবে, যে woodland ride বলতে এখানে কবি কি বুঝিয়েছেন, বনপথের ধারে কি দাঁড়িয়ে আছে, মানে কি দাঁড়িয়ে আছে woodland রাইডের মধ্যে কি দাঁড়িয়ে আছে, মানে আমরা পড়েছিলাম না woodland রাইড বলতে বোঝানো হয়েছে সেই বনপথে মানে জঙ্গলের যে রাস্তাটা, সেই জঙ্গলের রাস্তার মধ্যে কি দাঁড়িয়ে আছে, হোয়াট স্ট্যান্ড মানে কি দাঁড়িয়ে আছে, জঙ্গল পথে রাস্তার মধ্যে কি দাঁড়িয়ে আছে, পোয়েট দাঁড়িয়ে আছে নাকি চেরি ট্রিটা দাঁড়িয়ে আছে না রাইডার দাঁড়িয়ে আছে নাকি তার স্নো দাঁড়িয়ে আছে, তো স্নো তো গাছের মধ্যে ঝুলেছিল, কবি তো জঙ্গল পথে হাঁটছিল, আর রাইডার তো হবে না, কি দাঁড়িয়ে আছে চেরি ট্রি, চেরি ট্রিটা দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে উডল্যান্ড রাইডে, অর্থাৎ জঙ্গল পথের রাস্তাতে দাঁড়িয়ে আছে, উডল্যান্ড রাইড বলতে বুঝিয়েছে জঙ্গল পথে সেই রাস্তাটা, আর সেই জঙ্গল পথেই দাঁড়িয়ে আছে কি চেরি ট্রি, আর ওই রাস্তা দিয়ে কিন্তু কবি যাচ্ছিল, কবি যাওয়ার পথে ওই গাছটাকে তিনি দেখেছিল, তারপর কিন্তু তিনি কবিতাটা লিখেছিল এই পুরো সৌন্দর্যটাকে এক্সপ্লেইন করে, বুঝা গেল, তো এখানে আনসার হবে অপশন বি। 14, what is woodland ride, woodland ride বলতে কি বোঝানো হয়েছে, একটা ঘোড়া নাকি a horse, a road in the forest, a mountain trek, a garden, তো woodland ride বলতে বুঝিয়েছি একটু আগে বলেছি জঙ্গল পথের সেই রাস্তাটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ a road in the forest মানে জঙ্গলের বনের ভিতরের যে রাস্তাটা, জঙ্গলের ভিতরের যে রাস্তাটা সেই রাস্তাটাকে বোঝানো হয়েছে woodland ride হিসাবে, ক্লিয়ার, সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন নাম্বার বি। নেক্সট 15, according to the Bible, the normal lifespan of man, মানে বাইবেলের অ্যাকর্ডিং যে মানুষের জীবনে নরমাল লাইফস্প্যানটা কত, বাইবেলের অ্যাকর্ডিং সেটা কত হবে 50, 60, 70 নাকি 80, তো বাইবেলের অ্যাকর্ডিং 70 ইয়ার, 70 বছর, 70 বছর, তো কবি বলেছিল তার জীবনে 70 বছর, যেহেতু বাইবেলের অ্যাকর্ডিং 70 বছর, তার জীবনে 70 বছরের মধ্যে 20 বছর আর ফিরে পাবে না, আর তার হাতে আর সময় আছে মাত্র 50 বছর, এই 50 বছরের মধ্যে তার প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে লাগবে, ওকে, তো বাইবেলের অ্যাকর্ডিং নরমাল লাইফস্প্যান অফ এ ম্যান is 70 years. Next, how many years are left for poet to enjoy the beauty of spring, যে পোয়েটের কাছে কবির কাছে আর কত বছর বাকি আছে, কতটা স্প্রিং বাকি আছে লাইফটাকে এনজয় করার জন্য, কত বছর বাকি আছে 50 বছর, এই যে অপশন নাম্বার সি 50 বছর, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 17 এ রয়েছে 3 score years and 10 equals,
অর্থাৎ 3 স্কোর ইয়ার্স অ্যান্ড 10 বলতে কি বোঝানো হয়েছে, এখানে স্কোর বলতে বোঝানো হয়েছে 20 আর এখানে 3 মানে তো অবভিয়াসলি 3, তার মানে 3 × 20 = 60 আর এখানে 10 বাকি হলো প্লাস 10, তার মানে आंसर হলো 70 অর্থাৎ 70 বছর 70 ইয়ার্স কে বোঝানো হয়েছে। তো आंसर ইজ 70, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি। নেক্সট 18 নম্বরে রয়েছে অ্যাকর্ডিং টু দ্য পয়েট 50 ইয়ার্স আর নট এনাফ টু এনজয়। যে পয়েটের অ্যাকর্ডিং, কবির অ্যাকর্ডিং 50 বছর এনাফ না, 50 বছর খুবই একটা লিমিটেড সময় আমাদের লাইফটাকে এনজয় করার মতন। এটা কে বলেছেন? পয়েট বলেছেন। মানি, বিউটি অফ নেচার, ফেম, নলেজ। তো কি এনজয় করার জন্য তার কাছে কম, মানে পয়েট এখানে বলেছেন 50 বছর এনাফ না, কিসের জন্য? প্রকৃতির সৌন্দর্যটাকে এনজয় করার জন্য, প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করার জন্য 50 বছর এনাফ না, 50 বছর খুবই কম। তো आंसरটা হবে বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য। যে অ্যাকর্ডিং টু দ্য পয়েট 50 ইয়ার্স আর নট এনাফ টু এনজয় বিউটি অফ নেচার, মানে প্রকৃতির সৌন্দর্য অনুভব করার জন্য 50 বছর কাফি না, 50 বছর এনাফ না পয়েটের মধ্যে। ওকে, সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 19 নাম্বার। 19 নম্বরে রয়েছে 20 will not come again suggest। 20 will not come again, ওকে। তো এখানে 20 will not come again বলতে কি বোঝানো হয়েছে? 20 flowers, 20 springs, 20 birds, 20 festival। 20টা ফুলকে বোঝায়নি, 20টা পাখিকে বোঝায়নি, 20টা উৎসবকে বোঝায়নি, 20টা স্প্রিংকে বোঝানো হয়েছে। 20টা স্প্রিং, 20টা স্প্রিং মানে 20 বছরকে বোঝানো হয়েছে, 20 ইয়ার্স, কারণ বছরে একবারই কিন্তু স্প্রিং আসে। তো 20 বছরকে, যে কবির জীবনে যে 20টা বছর, সেই 20টা বছরকে বোঝানো হয়েছে যে এই 20 বছর আর ফিরে আসবে না। সো আনসার ইজ অপশন নাম্বার বি, 20 স্প্রিংস। নেক্সট 20 নাম্বার রয়েছে ইস্টার টাইড ইজ অবজার্ভ অ্যাকর্ডিং টু। যে ইস্টার টাইড ইজ অবজার্ভ, এগুলিতে পালন করা হয় কাদের অ্যাকর্ডিং পালন করা হয়? বাইবেল, কোরআন, তোরা নাকি ভগবত গীতা? আনসারটা হবে বাইবেল, বাইবেলের অ্যাকর্ডিং ইস্টার টাইড পালন করা হয়। নেক্সট 21 50 springs are little room। Here little room means, okay, 50 springs are little room। তো এই যে লাইনটা যে 50 springs are little room, এই little room বলতে কি বোঝানো হয়েছে? little room বলতে অল্প সময়, কম সময়টাকে বোঝানো হয়েছে। অর্থাৎ শর্ট টাইম স্প্যান, বিগ রুম, স্মল হাউস, লং জার্নি। লং জার্নি বোঝায়নি, স্মল হাউস ছোট ঘরকেও বোঝায়নি, বড় কোনো রুম, এখানে রুম কিছু বোঝায়নি। তো লিটল রুম, এখানে রুম মানে ঘর বোঝায়নি, এখানে সময় বোঝানো হয়েছে, মানে শর্ট টাইম স্প্যান, ওকে, মানে সংক্ষিপ্ত সময়, মানে কম সময়, অল্প সময়টাকে বুঝিয়েছে এখানে লিটল রুম মানে। বুঝে গেল? অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। এটা গেল আমাদের 21। নেক্সট রয়েছে 22। In and take from 70 spring escort, the word spring means। তো এই যে লাইনটা and take from 70 spring escort, এখানে এই স্প্রিং বলতে কি বোঝানো হয়েছে? স্প্রিং মানে বসন্ত আমরা জানি, কিন্তু এই লাইনে স্প্রিং বলতে বছর বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? বছর, অর্থাৎ ইয়ার। এই যে অপশন নাম্বার বি, ইয়ার বোঝানো হয়েছে। অপশন নাম্বার বি একটা বছরকে বোঝায়, মানে 70 বছরকে এখানে বোঝানো হয়েছে। In a take from 70 spring escort, the word score means। এখানে এই যে এই লাইনটার মধ্যে আগে দেখেছিলাম স্প্রিং মানে বোঝানো হয়েছে এখানে ইয়ার, বছরটাকে বোঝানো হয়েছে, আর এই স্কোর মানে বোঝানো হয়েছে 20। আগে বলেছিলাম স্কোর মানে 20 মানে 20 বছর বোঝানো হয়েছে, তো স্কোর মানে বোঝানো হয়েছে 20 ইয়ার্স, মানে 20টা বছর। কবির জীবনে যে 70 বছরের মধ্যে 20 বছর আর ফিরে আসবে না, সে 20 বছর যে কাটিয়ে ফেলেছে, সেই 20টা বছর, সেই 20টা বছরকে তিনি বুঝিয়েছে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে 20 ইয়ার্স। অপশন নাম্বার সি, 20 ইয়ার্স, অপশন নাম্বার সি। বুঝে গেল? তো এই লাইনের মধ্যে স্প্রিং বলতে বছরকে বোঝানো হয়েছে, আর স্কোর মানে 20 বছরকে বোঝানো হয়েছে। স্কোর মানে 20 বছর, 3 স্কোর মানে ওই যে 60 বছর প্লাস 10, টোটাল 70টা হয়েছিল। ক্লিয়ার? নেক্সট তারপর 24 এ আছে in 50 springs a little room, the word room means। এখানে রুম বলতে কি বোঝানো হয়েছে? রুম বলতে এখানে সময়কে বোঝানো হয়েছে। লিটল রুম মানে অল্প সময়, আর লিটল মানে অল্প, আর এই রুম বলতে এখানে লিটল মিন্স এখানে অল্প বোঝানো হয়েছে, আর রুম মিন্স এখানে সময়টাকে বোঝানো হয়েছে, মানে টাইমটাকে বোঝানো হয়েছে। তো এখানে অপশন দেখো, এগুলো রয়েছে, আনসার ইজ অপশন এ টাইম, অপশন এ টাইম। নেক্সট 25 নাম্বার রয়েছে in and since to look at things in bloom, things refers to। এখানে things বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ
and seems to look at things in bloom এখানে things বলতে কি বোঝানো হয়েছে অপশন দেখো flowers in the garden the cherry tree with white flowers the white house the Easter eggs আনসারটা কি হবে এখানে থিংস বলতে কি বোঝানো হয়েছে এখানে থিংস বলতে বোঝানো হয়েছে যে ফুলগুলি বোঝানো হয়েছে যে চেরি ফুলগুলি রয়েছে এই যে প্রকৃতির সৌন্দর্য রয়েছে ওই জিনিসটাকে বোঝানো হয়েছে অর্থাৎ এই যে দ্য চেরি ট্রি উইথ হোয়াইট ফ্লাওয়ার্স অর্থাৎ চেরি ট্রির মধ্যে যে সাদা কালারের ফুলগুলি রয়েছে সেই চেরি ব্লসমগুলি রয়েছে সেগুলোকে বোঝানো হয়েছে কোনটা থিংস তো থিংস বলতে এখানে সেই হোয়াইট ফ্লাওয়ারগুলি বোঝানো হয়েছে যে ফ্লাওয়ারগুলি চেরি গাছের মধ্যে ঝুলে আছে সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার নেক্সট 26 এর মধ্যে রয়েছে wait a second okay here's 26 in now of my 3 score years and 10 3 score means এই যে লাইনটা in now of my 3 score years and 10 তো এখানে মধ্যে 3 স্কোর বলতে কি বোঝানো হয়েছে তো আগে বলেছিলাম এখানে স্কোর বলতে বুঝিয়েছে 20 আর এখানে 3 তো 3 into 20 অর্থাৎ 60 আর এখানে আছে 10 ওকে 10 তো টোটাল হলো 70 তো এখানে বোঝানো হয়েছে টোটাল তো 70 কিন্তু এখানে মেনশন করা আছে 3 স্কোর বলতে কি বুঝিয়েছে 3 স্কোর বলতে বুঝিয়েছে 60 ইয়ার্স কে বোঝানো হয়েছে 3 স্কোর বলতে 60 বোঝানো হয়েছে আর যদি বলে 3 স্কোর এন্ড 10 তাহলে 70 তো কোশ্চেন বুঝে কিন্তু আনসারটা করতে লাগবে কোশ্চেনটা কি দিল অপশনটা কি দিল সেই অ্যাকর্ডিং আনসারটা করতে লাগবে যদি বলা হয় শুধু স্কোর যদি বলা হয় আমি লিখে দিচ্ছি শুধু স্কোর কে বোঝানো হয়েছে তাহলে হবে 20 যদি বলা হয় 3 স্কোর কে বোঝানো হয় তাহলে হবে 3 into 20 অর্থাৎ 60 স্কোর আর 3 স্কোর প্লাস 10 যদি বোঝানো হয় তাহলে হয়ে যাবে 70 তো কোশ্চেন কি করলো সেটা বুঝে আনসারটা কিন্তু করতে লাগবে ক্লিয়ার গেল আমাদের 26 নাম্বার নেক্সট আসবে 27 নাম্বার the poet wishes to see the beauty of the poet wish করলো কিসের সৌন্দর্য দেখবে তিনি মানে পোয়েটের ইচ্ছা রয়েছে দেশের সৌন্দর্য দেখবে কিসের সৌন্দর্য দেখবে শহরের সিটিস নেচার প্লেসেস নাকি পিপল তো কবির ইচ্ছা রয়েছে কবি প্রকৃতির সৌন্দর্য দেখবে নেচারের যে সৌন্দর্যটা সেটা দেখবে অর্থাৎ অপশন নাম্বার বি নেচার অপশন নাম্বার বি হবে এটা নেচার নেক্সট 28 in loveliness of trees the cherry now indicate the season okay তো loveliness of trees যে কবিতার মধ্যে cherry now এখানে now বলতে now কি ইন্ডিকেট করেছে নাওটা কি ইন্ডিকেট করেছে সামার উইন্টার স্প্রিং অটাম তো নাও বলতে একটা সিজন কে বুঝিয়েছে আর কোন সিজনটা এটা স্প্রিং সিজন অপশন নাম্বার সি স্প্রিং সিজন কে বুঝিয়েছে তো এই লাইনের মধ্যে যে এই নাওটা আছে এই নাওটা একটা সিজন কে বুঝিয়েছে কি কোনটা বুঝিয়েছে সিজন সেই সিজনটা হলো স্প্রিং সিজনটা কি সিজনটা হলো স্প্রিং কে বোঝানো হয়েছে স্প্রিং সিজন বসন্তকাল বোঝানো হয়েছে নেক্সট 29 the poet seems to be unhappy because the poet কে দেখে অখুশি মনে হচ্ছে আনহ্যাপি মনে হচ্ছে কেন মনে হচ্ছে অপশন দেখো he is alone সে একা তার জন্য he has no wealth তার কাছে কোনো সম্পদ নেই নাকি তার জন্য নাকি his lifespan is too short to enjoy nature's beauty নাকি তার লাইফটা খুবই ছোট খুবই শর্ট তার জন্য সে এনজয় মানে নেচারটা সেইভাবে সে উপলব্ধি করতে পারবে না এই জন্য সে অখুশি নাকি he lost his love নাকি সে তার যে লাভ হারিয়ে ফেলেছে কোনটা আনসার হবে অপশন সি his lifespan is too short to enjoy nature's beauty সে কেন অখুশি কবি এই কারণে অখুশি যে তার কাছে সময়টা বেশি নেই এই 50 বছর তার কাছে কম মনে হচ্ছে এই কম সময়ের মধ্যে সে প্রকৃতির সব সৌন্দর্য উপলব্ধি সে করতে পারবে না সেই কারণে সে অখুশি সেই কারণে সে আনহ্যাপি সো আনসার ইজ অপশন নাম্বার সি নেক্সট 30 রয়েছে চেরি ফ্লাওয়ার্স আর চেরি ফ্লাওয়ার্স গুলি কি রকম রঙের এই কবিতাতে চেরি ফ্লাওয়ার গুলি কি রঙের ওকে তো পিঙ্ক রেড হোয়াইট ইয়েলো তো এই কবিতার মধ্যে চেরির যে ফুলগুলি রয়েছে সেটা কি রঙের সেটা হলো সাদা রঙের অর্থাৎ হোয়াইট অপশন সি হোয়াইট নেক্সট 31 এ রয়েছে ইন দ্য পোয়েম চেরি ইজ সিম্বলাইজ অফ যে এই পোয়েমের মধ্যে চেরি কি সিম্বলাইজ করেছে চেরি কি মিনিংটা দিয়েছে কি প্রতীক ফেস্টিভ মুড অ্যাঙ্গার ওয়েলথ নাকি ওয়ার তো আনসারটা কি হবে এখানে ফেস্টিভ মুড কিন্তু বোঝানো হয়েছে ফেস্টিভ মুড অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট 32 চেরি ট্রিজ আর হ্যাং উইথ চেরি ট্রির মধ্যে কি ঝুলে আছে ফ্রুটস স্নো গার্ল্যান্ডস নাকি লিভ আনসার হবে স্নো ঝুলে আছে স্নো অপশন নাম্বার বি স্নো ওকে যে তুষারগুলি ঝুলে আছে বা যে বরফগুলি রয়েছে সেগুলি কিন্তু ঝুলে আছে কিসের মধ্যে ওই যে চেরি গাছটা রয়েছে তার যে বউগুলি অর্থাৎ তার ঢালগুলির মধ্যে বোঝা গেল নেক্সট 33
33 এ রয়েছে দ্য পয়েট ডিসাইডেড টু গো টু, যে পয়েট ডিসাইড করলো সে যাবে, সে কোথায় যাবে? সিটি, উডল্যান্ড, মাউন্টেন, রিভার ব্যাংক। আনসার ইজ উডল্যান্ড। সে বনভূমিতে, সে জঙ্গলে সে যাবে, সে সেটা ডিসাইড করলো। ওকে, সো অপশন নাম্বার বি। নেক্সট 34. In the poem Loveliest of Trees, the branches of the tree have bent down with the load of. এই পোয়েমের মধ্যে যে Loveliest of Trees, the branches of have bent down, অর্থাৎ যে কবিতাটার মধ্যে চেরি গাছটা আছে, সেই চেরি গাছের ঢালগুলি না অনেকটা নিচু হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে। সে কিসের জন্য সেটা ব্যান্ড হয়ে গেছে? যে স্নো, লিভস, ফ্লাওয়ার্স, ফ্রুটস, কিসের জন্য, মানে কিসের ভারিয়ে, কিসের লোডে সেগুলি ব্যান্ড হয়ে গেছে। আনসারটা কি হবে? আনসারটা হবে ফুল। যে এত ফুলে ভর্তি রয়েছে, এত চেরি ব্লসম রয়েছে, সেই কারণে সেটা অনেকটা ঝুঁকে রয়েছে, অনেকটা নিচু হয়ে রয়েছে। তো আনসার ইজ অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। তো এখানে কিন্তু স্নোটা দেবে না, স্নো কিন্তু উপরে রয়েছে, স্নো দিয়ে একটা মানে ঢাকা রয়েছে, কিন্তু গাছের মধ্যে যে ঢালপালার মধ্যে কিন্তু ঝুলে আছে, কি ঝুলে আছে? সেই ফুলগুলি। তো তার জন্য বলি কোশ্চেন দেখে অপশনগুলি বুঝে কিন্তু আনসার করতে লাগবে। ওকে, সো এখানে আনসার হবে অপশন সি। নেক্সট 35. The branches of the tree in the poem are covered with, অর্থাৎ এই যে ব্রাঞ্চেস গুলি, এই যে চেরি গাছটা রয়েছে, এই যে ব্রাঞ্চেস গুলি রয়েছে, ঢালগুলি রয়েছে, সেটা কি দিয়ে কভার করা আছে? কি দিয়ে কভার করা আছে? ডাস্ট দিয়ে, ধুলা দিয়ে, স্নো দিয়ে, নাকি বৃষ্টি দিয়ে, নাকি বার্ডস অর্থাৎ পাখি দিয়ে? আনসার ইজ স্নো। স্নো দিয়ে কভার করা আছে। কি দিয়ে কভার করা আছে? ঢালপালার মধ্যে স্নো দিয়ে কভার করা আছে, আর সেই ঢালপালাগুলির মধ্যে ঝুলে আছে কি? ঝুলে আছে ফ্লাওয়ারগুলি, চেরি ব্লসমগুলি, ফুলগুলি ঝুলে আছে। নেক্সট 36. The poet A. Housman, এটা হবে না, will see the beauty of the cherry tree fall. তো এই যে মানে কবি হাউসম্যান will see beauty of cherry tree, যে কিসের জন্য সে যে দেখবে, সৌন্দর্যটা দেখবে, সে মানে কত সময় সে সৌন্দর্যটা দেখবে? 40 বছর, 60 বছর, 50 বছর, নাকি 20 বছর? আনসারটা কি হবে? আনসারটা হবে সে 50 বছর। 20 বছর তো আগে অলরেডি দেখে ফেলেছে, সেটা আর ফিরে আসবে না, কিন্তু তার হাতে যে সময়টা আছে ওই সময়ের মধ্যে সৌন্দর্যটা দেখবে, সে চেরি গাছগুলি, প্রকৃতির সৌন্দর্যটা দেখবে, লাইফটা উপভোগ করবে। তো সেই সময়টা হলো 50 বছর, 50 ইয়ার্স। অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট ওয়ান 37. A. Housman says that the woodland is covered with, যে পোয়েম কবি কি দেখলো? যে woodland is covered with, woodlandটা কভার হয়ে আছে। কিসে কভার হয়ে আছে? গ্রাস, ফ্লাওয়ার, স্নো, নাকি লিভস, নাকি পাতায়? কিসে কভার করা আছে? কভার করা আছে তুষারে। কিসের? তুষার, অর্থাৎ স্নোয়ে কভার করা আছে। ওকে, স্নোয়ে কভার করা আছে। বোঝা গেল? তো এগুলি ছিল কিছু ইম্পর্টেন্ট এমসিকিউস। তো আশা করি তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এটাই ছিল আজকে আমাদের এসটিজিটি সিলেবাসের যে ইংলিশ লিটারেচারে যে পয়েম রয়েছে, ফার্স্ট পয়েম লাভলিয়েস্ট অফ ট্রিজ, সেই পয়েমটা। তো প্রথমে আমরা পয়েমটা দেখলাম, সেই জিনিসটা বুঝলাম, তার সামারিটা দেখলাম, তার মিনিংটা দেখলাম, তারপর আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউস প্র্যাকটিস করলাম। তোমরা কবিতাটা ভালোভাবে বুঝবে, তার সামারিটা ভালোভাবে বুঝবে, তাহলে যে কোনো এমসিকিউস আসলে তোমরা ইজিলি আনসারটা করতে পারবে। তো এটাই ছিল আজকের ক্লাসটা। কিরকম হলো অবশ্যই তোমরা জানাবে, আর নেক্সট ক্লাসটা খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। আর যারা যারা আগের ক্লাসগুলি দেখুনি, প্রোজগুলিও কিন্তু দেখে নেবে। তো কিরকম হলো অবশ্যই জানাবে, আর কোনো কনফিউশন থাকে সেটাও জানাবে, তাহলে তোমাদের ডাউট সেশন আমি প্রোভাইড করে দেবো। তাছাড়া তোমরা যদি চাও তোমরা আমাদের এখানে ক্লাস করবে, সেটা অফলাইন হোক কিংবা অনলাইন, সেটার জন্য তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর যদি চাও তোমরা স্টাডি মেটেরিয়ালসটা নিয়ে যাবে, সেটাও রয়েছে, সেটাও কিন্তু নিতে পারো। আমাদের এখানে টেট 1, টেট 2, এসটিজিটি, পিজিটি, হিস্ট্রি, ইংলিশ, বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স, এই নোটসগুলো আছে। তাছাড়াও জিআরবিটি আছে, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি মেটেরিয়ালসও আছে। যেটাই প্রয়োজন, মেটেরিয়ালস হোক, অনলাইন ক্লাস হোক, অফলাইন ক্লাস হোক, যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ডিটেলসটা জেনে নিতে পারো। তো এটাই ছিল আজকের ক্লাসটা। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে। ধন্যবাদ।